আমাদের ফাইনাল টার্মের পর থেকে, সরি মিড টার্মের পর থেকে আমরা এটা শুরু করবো, নলেজ রিপ্রেজেন্টেশন। এই চ্যাপ্টার গুলো একটু মনে রাখতে হবে। এবং এই চ্যাপ্টারটা হলো একটু ডিসক্রিপটিভ আর কি, এখানে ম্যাথমেটিক্স কিছু নাই, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা এআই তে যে অ্যাক্টিভিটি গুলো করি সেগুলো মূলত নলেজ বেসড। হ্যাঁ, তো আমরা আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারতে আমরা নলেজ নিয়ে আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম নলেজ রিপ্রেজেন্টেশন। নলেজের ক্যাটাগরি দুই রকম নলেজ, একটা প্রসিডিউরাল নলেজ, একটা ডিক্লারেটিভ নলেজ। তো সেই নলেজটাই আমরা নিয়ে কথা বলবো, এবং নলেজের রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একই নলেজকে কিভাবে বা কত ভাবে, কত প্রকার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমি লজিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, আবার আমার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নলেজকে রিপ্রেজেন্ট করতে পারি, ল্যাঙ্গুয়েজ ভাষা। একটা একটা নলেজকে আমি লিখে রিপ্রেজেন্ট করতে পারি, একটা আহ, আমি নলেজকে লজিক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এরকম আরো অনেক পদ্ধতি আছে, চার পাঁচটা পদ্ধতি আছে, আমরা মূলত সেগুলো নিয়ে দেখবো। আর আমরা একই সাথে ডিসক্রিট ম্যাথমেটিক্স আমরা পড়েছি, স্ট্রাকচার পড়েছি, সেখানে আমরা দেখেছি যে আমরা সেখানে লজিক পড়েছি, প্রেডিকেট লজিক, তারপরে প্রপোজিশনাল লজিক, এগুলো আমরা পড়েছি, তাই না? তো এগুলো এখানে একটু রিকল হবে। তাহলে আমরা মূলত কি করি, আমরা এজেন্টস মানে এআই এজেন্ট, আর্টিফিশিয়াল এজেন্ট মূলত নলেজ ডিল করে। তো সেটি ডেটা আকারে থাকে। এজেন্টস ডিল উইথ নলেজ, কম্পিউটারে সেটি আসলে ডেটা। বাট অ্যাজ এ হিউম্যান বিইং অথবা ইন্টেলিজেন্ট এজেন্ট, তাদের কাছে সেই ডেটাটা হলো নলেজ। তাহলে এআই এজেন্ট ডিল উইথ নলেজ। সেই নলেজের মধ্যে কি কি থাকতে পারে? নলেজের মধ্যে থাকতে পারে কোনো ফ্যাক্ট, প্রসিডিউরস, মিনিং, এগুলো থাকতে পারে। ফ্যাক্ট বলতে কোনো বিলিভ, কোনো একটা বিষয়ে বিশ্বাস করা, অবিশ্বাস করা, অথবা অবজার্ভ নলেজ, এটা ফ্যাক্ট। প্রসিডিউরস থাকতে পারে নলেজের মধ্যে, যে কিভাবে আসলে একটা ঘটনা ঘটে, প্রসিডিউর কিভাবে। আর একটা মিনিং, অর্থ, যে এটার মানে কি, ওটার মানে কি, এগুলো নলেজ। তাহলে ফ্যাক্ট বলতে কি হলে কিন্তু আসলে অনেক কিছু বোঝায়, কোন একটা সাল, কোন একটা ঘটনা ঘটেছে, কোন সময় ঘটেছে, কার সাথে ঘটেছে। এবং একই সাথে বিলিভ, যেমন আমি যদি বলি কোন ইসলাম সম্পর্ক, ধর্ম সম্পর্কে যে বেশি জানে, তো এটা তো আসলে বিলিভ, তাই না? ধর্ম যেমন বিলিভ, এবং সেই সম্পর্কে অনেক কিছু জানার একটা জ্ঞান। যে কোনো ধর্ম হতে পারে, সনাতন ধর্ম বা 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 ইসলাম বা ইহুদি, মানে এরকম। তাহলে এগুলো কিন্তু বিলিভ। ওকে, এবং একই সাথে ফ্যাক্ট। তাহলে এগুলো জানাটা হলো নলেজ। প্রসিডিউরস তো অবশ্যই ম্যাথমেটিক্যাল হতে পারে, সায়েন্টিফিক হতে পারে, বা কোনো একটা কার্য প্রণালী কিভাবে ঘটে, এই সব কিছু মিলে আরো অনেক কিছু মিলে প্রসিডিউরস, এটা হলো নলেজ। মিনিং তো অর্থ, বাংলায়, ইংরেজি, যত রকম ল্যাঙ্গুয়েজ আছে, যত রকম ভাবে আমি কথা বলতে পারি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলেই কিন্তু নলেজ। তো নলেজ একটা হিউজ ইস্যুস। তা এখন এই ধরনের নলেজকে রিপ্রেজেন্ট করা অ্যাকচুয়ালি সহজ কিছু না, নট সো ইজি, ইট অলওয়েজ ক্রুশিয়াল। সো এটা কেন ক্রুশিয়াল? বিকজ আর্লি রিয়েলাইজেশন ইন এআই, মানে এআই তে আমি একটা ঘটনা, আমি আমি একটা ফ্যাক্ট জানলাম, সে ফ্যাক্ট জানার পরে কোনো একটা বিষয়ে ভবিষ্যৎবাণী করা, এটা কিন্তু কঠিন এআই এর জন্য। তো এগুলো কিভাবে করবে? এর একটা ফরম্যাট কি, মডেল কি? সো অ্যাকচুয়ালি ইটস ভেরি ভেরি টাফ। আবার একই সাথে আমি একই ঘটনাকে যদি আমি রংলি রিপ্রেজেন্ট করি, বা একটা নলেজকে যদি আমি ভুলভাবে উপস্থাপন করি, তাহলে সেটি আবার আহ, মানে কনসিকুয়েন্সলি সেটি আবার অনেক ভুল ইন্টারপ্রিটেশন তৈরি করে। So choosing the wrong representation actually it's a problem also. এবং এটির মাধ্যমে একটা টোটাল একটা প্রজেক্ট বা টোটাল একটা ঘটনা ফেলিয়ার হতে পারে। সো ইটসেলফ অ্যাকচুয়ালি ইট ইজ এ রিসার্চ এরিয়া। আমরা এখন এটা নিয়ে অনেক কাজ করি, যেমন আমরা তো অনেকে শুনেছি মেশিন লার্নিং শব্দটা, শুনেছি ডিপ লার্নিং, এগুলো কিন্তু নলেজ রিপ্রেজেন্টেশন মেথডস। কিন্তু কোনো মেথডই আমি বলতে পারি না যে এটি পারফেক্ট বা এটাই বেস্ট। প্রত্যেকটা মেথডের, প্রত্যেকটা জিনিস অ্যালগোরিদমের লিমিটেশন আছে, এবং সেই লিমিটেশন গুলা ওভারকাম করা হয় বিভিন্ন ভাবে।
বিভিন্ন রিপ্রেজেন্টেশন, নতুন নতুন টেকনিক দিয়ে। তো এটি এখন পর্যন্ত একটা আসলে একটা অ্যাক্টিভ রিসার্চ এরিয়া, যে সঠিক নলেজ রিপ্রেজেন্টেশন। তো চুজিং এ রিপ্রেজেন্টেশন, সো বেসিক্যালি আমরা যেমন এখানে বলছে যে ফর সার্টেন প্রবলেম সলভিং টেকনিক্স actually best representation already known. So in that case, we need sometimes other recruitment technique or a recruitment of a programming language. That is, এটা অনেক সময় কি হয় যে এই রিপ্রেজেন্টেশন টেকনিক কোনটা ভালো হবে এটা চুজ করতে গেলে অনেক সময় তার ইমপ্লিমেন্টেশন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও অনেক সময় একটা ফ্যাক্টর কাজ করে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সেটি হলো যে সে ফার্স্ট অর্ডার থিওরাম প্রুভিং, ইন্ডাকটিভ লজিক প্রোগ্রামিং, নিউরাল নেটওয়ার্কস। আমরা জানি যে নিউরাল নেটওয়ার্কস একটা অ্যাডভান্সড টেকনিক। তোমাদের এই কোর্সে নাই, নিউরাল নেটওয়ার্ক নামে একটা আলাদা সাবজেক্ট, সরি আলাদা একটা কোর্স হয়। আমরা এআই যেটা পড়ছি এখন সেটি একটা বেসিক কোর্স। এর পরের যে অ্যাডভান্স কোর্স সেটি হলো মেশিন লার্নিং অথবা নিউরাল নেটওয়ার্ক অথবা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলি আমরা। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ নিউরাল নেটওয়ার্ক একটা একটা রিপ্রেজেন্টেশন মেথড। কেন? কারণ হলো আমাদের ব্রেন যেভাবে কাজ করে কানেক্টেড ওয়েতে, আমরা চেষ্টা করব আমাদের ম্যাথমেটিক্স এর মাধ্যমে কম্পিউটার বা মেশিন সেই নিউরাল নেটওয়ার্ক স্টাইলে একটা প্রবলেম সলভ করবে। তো তো so এগুলো এক্সাম্পল। আবার একই সাথে ফার্স্ট অর্ডার লজিক আছে টু রিপ্রেজেন্ট এ প্রবলেম। আবার লজিক্যাল so many programs available to represent a knowledge. So there are so many ways actually। আমরা আমাদের স্লাইডটা অ্যাকচুয়ালি বলছে যে আমরা আহ, মানে অনেক পদ্ধতি আছে। সো আমাদের এখন যেটা ভাবতে হবে, মানে ইন কেস, ফার্স্ট কেস, ইনিশিয়াল কেসে, সেটি হলো যে সুইটেবল ফর মেনি ডিফারেন্ট এআই অ্যাপ্লিকেশনস। এবং আমরা এখন এমন কিছু চিন্তা করব যেটি আসলে একসাথে অনেকগুলো রিপ্রেজেন্টেশন স্কিমকে মানে ম্যানেজ করা যায়। এই ধরনের টেক্সটিং বা রিপ্রেজেন্টেশন মেথড নিয়ে আমাদের ভাবতে হবে। তো লেটস সি। সো এটা যাওয়ার আগে আমি আবারও একটু নলেজের কথা বলি। তাহলে তাহলে নলেজ বলতে আমি কি বুঝবো? যে আমি তো প্রথমে বলেছেন নলেজ হলো ফ্যাক্ট, দ্য প্রসিডিউরস এবং মিনিং, শুরুতে যেটা বলেছি। কিন্তু এর সাথে আরেকটা জিনিস আমি যোগ করবো, ওগুলো থাকবেই। সেটি হলো প্রিন্সিপালস, ফ্যাক্ট অ্যান্ড প্রিন্সিপালস। নলেজ ইজ দ্য বডি অফ ফ্যাক্ট এবং প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে পদ্ধতি বা কোনো একটা টেকনিক। প্রিন্সিপালস মানে কি? একটা ঘটনা কিভাবে ঘটবে তার প্রিন্সিপালস, তার পদ্ধতি। তাহলে নলেজ হলো একটা বডি অফ ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপালস। এখন এই নলেজ হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ, হতে পারে কোনো কনসেপ্ট, প্রসিডিউরস, রুলস, আইডিয়াস, অ্যাবস্ট্রাকশনস, প্লেসেস, কাস্টমস এন্ড সো অন। এবং এই নলেজ নিয়ে পড়াশোনাকে আমরা বলি হলো আহ এপিস্টেমোলজি। ঠিক আছে? স্টাডি অফ নলেজ, অ্যাকচুয়ালি উই কল ইট এপিস্টেমোলজি। তাহলে নলেজের ডেফিনেশন যদি জানতে চাই, নলেজ হলো একটা বডি অফ ফ্যাক্ট অ্যান্ড প্রিন্সিপালস। এবং নলেজ হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ, হতে পারে কোনো কনসেপ্ট, প্রসিডিউরস, রুলস, আইডিয়াস, অ্যাবস্ট্রাকশনস, প্লেসেস, কাস্টমস এন্ড সো অন। তো আমরা ইউজুয়ালি আমাদের এখানে আমরা দেখবো যে টোটাল 4 রকম রিপ্রেজেন্টেশন টেকনিক আছে নলেজের। একটি হলো লজিক্যাল রিপ্রেজেন্টেশনস, সিমান্টিক নেটওয়ার্কস, প্রোডাকশন রুলস এবং ফ্রেম। এই চারটাই আমরা আপাতত একটু মনে রাখবো। আর যদি কারো কোনো কোশ্চিন থাকে আমাকে কিন্তু বলতে হবে, হ্যাঁ। সো ফার্স্ট হলো যে চারটা কথা বললাম, লজিক্যাল রিপ্রেজেন্টেশন, সিমান্টিক নেটওয়ার্ক, কি কি বলেছি? লজিক্যাল রিপ্রেজেন্টেশনস, সিমান্টিক নেটওয়ার্কস, প্রোডাকশন রুলস এবং ফ্রেম। চারটায় নিয়ে কিন্তু যে কোনো একটা বা দুটা নিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। সুতরাং এই চারটা টেকনিক একটু মনে রাখতে হবে। সো লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি? হোয়াট ইজ লজিক? তাহলে আমরা জানি যে লজিক কি। লজিক যেমন, আমি যেমন যদি বলি যে দুই
প্লাস 2 = 4, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, মাঝখানে প্লাস আছে। সো এটা একটা লজিক। আমি যদি বলি 3 > 4 বা <<4, এই যে নলেজটাকে আমি একটা সিম্বল দিয়ে প্রকাশ করছি বা একটা লজিক দিয়ে প্রকাশ করছি। সো ইটস এ কাইন্ড অফ কমিউনিকেশন রুলস। ঠিক আছে। সো লজিক সামটাইমস কুড বি এ ল্যাঙ্গুয়েজ, এবং কুড বি এ সিম্বল অনলি। লজিক এবং সে সিম্বল এবং সে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটা নলেজকে প্রকাশ করি। ঠিক আছে। এবং এটা দিয়েও আমরা এক্সপ্রেসিভনেসও প্রকাশ করি, যে কতটুকু আমি প্রকাশ করতে পারলাম আমার যে ভাবধারা, আমার যে মনের কথা, লজিক দিয়ে আমি আসলে কতটুকু প্রকাশ করতে পারছি। এটাকে আমরা বলছি হলো এক্সপ্রেসিভনেস। ওকে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সেটি হলো যে আহ আরেকটা বিষয় আছে রিজনিং, লজিক। লজিক এবং লজিক্যাল রিজনিং, কোন একটা বিষয়ে লজিক বলা এবং সেই লজিক দিয়ে কোন একটা ঘটনা ঘটা, সেটি। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, শার্লক হোমস ইউজড পিওর লজিক টু সলভ দ্যাট। শার্লক হোমসের নাম শুনেছি আমরা, একজন গোয়েন্দা, স্কটল্যান্ডের একজন বিখ্যাত। তো উনি যে কোনো রহস্য সমাধান করে কিভাবে? ইউজিং পিওর লজিক। শার্লক হোমস ইউজড পিওর লজিক টু সলভ দ্যাট। সো এই তার যে এই সলিউশন করার যে পদ্ধতি, সেটি একটা প্রসেস, কিন্তু এটাকে আমি ল্যাঙ্গুয়েজ বলতে পারি না। ওকে। তাহলে শার্লক হোমসের যে পদ্ধতি সেটা একটা প্রসেস বাট নট এ ল্যাঙ্গুয়েজ। সো সো তাহলে আমি বলতে পারি এখান থেকে সামারি করলে যে লজিক্স কুড বি এ ল্যাঙ্গুয়েজেস, বা লজিক্স আর ল্যাঙ্গুয়েজেস, অ্যান্ড রিজনিং ইজ এ প্রসেস। রিজনিং বলতে যে বললাম যে লজিকের কারণে যে ঘটনা ঘটে সেটি হলো প্রসেস। সো রিজনিং ইজ এ প্রসেস। উনি যে পদ্ধতিতে কাজ করে সেই প্রসেসকে আমরা বলি রিজনিং, কিন্তু লজিক ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আচ্ছা, এখন আসি হলো সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স। সিনট্যাক্স কি? সিনট্যাক্স হলো আমরা সবাই জানি যে ইটস এ কাইন্ড অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। তো রুলস ফর কনস্ট্রাক্টিং লিগাল সেন্টেন্সেস ইন দ্য লজিক। আর যেমন আমরা একটা শব্দ গঠন, একটা বাক্য গঠন করি, বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্ট্রাকচার ফলো করে আমরা ল্যাঙ্গুয়েজ আমরা আমরা প্রোগ্রামিং করি। সো অল ফলোজ আর সিনট্যাক্স। সো রুলস, সো সিনট্যাক্স আবার বলে, সিনট্যাক্স হলো রুলস। যেমন কোন শব্দের পরে কোন শব্দ পড়লে একটা কমপ্লিট বাক্য হবে। যেমন আই ইট রাইস, সুতরাং প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপর রাইস, এটি তারপরে অবজেক্ট। এটি হলো ইংরেজির ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে আবার উল্টা, আমি ভাত খাই, আগে হলো রাইস আগে আসবে, আর খাই ইট যাবে হলো পরে। সুতরাং এটা ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করতে পারে। সো দিজ আর দ্য সিনট্যাক্স। সিম্যান্টিক্স হলো অ্যাকচুয়ালি মিনিং, হাউ উই ইন্টারপ্রেট সেন্টেন্সেস ইন দ্য লজিক। এবং আমরা এই যে লজিক অনুযায়ী যে একটা বাক্য গঠন করলাম সিনট্যাক্স অনুযায়ী, এবং সেটাতে আসলে সিম্যান্টিক্স কি হলো, অর্থ কি হলো। সো অ্যাসাইন্স এ মিনিং অফ ইস সেন্টেন্স। সো সিম্যান্টিকের মাধ্যমে একটা সেন্টেন্সের মিনিং বলা হয়, বা একটা লজিকের মিনিং বলা হয় সিম্যান্টিক্স এর মাধ্যমে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, অল লেকচারার্স আর 7 ফুট টল। এটি যদি কোনো মেশিনকে বলা হয়, মেশিন মানে বলবো যে কারেক্ট, কারণ এখানে তো সিনট্যাক্স এর কোনো ভুল নাই। ভুল আছে কি? অল লেকচারার্স আর 7 ফুট টল। সো ইটস এ ভ্যালিড সেন্টেন্স, কিন্তু এটা সিম্যান্টিক যদি চিন্তা করি তাহলে এটা ভ্যালিড না। কারণ মিনিংগত ভাবে হয় না। আমি কি বলতে পারি যে সকল লেকচারার 7 ফুট লম্বা? এটা কি সত্যি হয়? হবে এটা? হবে না। সো সিম্যান্টিক ভাবে অ্যাকচুয়ালি দিস ইজ রং বা ফলস। সো এই জন্য সিনট্যাক্স এবং সিম্যান্টিক্স দুটোই আমি ইম্পর্টেন্ট। যে আমি আমার নলেজকে রিপ্রেজেন্ট করলাম, আমার সিনট্যাক্স ঠিক আছে বাট সিম্যান্টিক্স ভুল। আমি মানুষরা বুঝতে পারলো, মেশিন তো নাও বুঝতে পারে, কারণ মেশিন তো অলওয়েজ আন্ডারস্ট্যান্ড দ্য সিনট্যাক্স আর সিম্যান্টিক্স। ওকে, এখন আসি হলো প্রপোজিশনাল লজিক, যেটা বাংলা দাঁড়ায় হলো বর্ণনামূলক লজিক।
তোমরা কি ডাটা স্ট্রাকচারে কি এটা পড়ছো, প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি জি কি স্যার। একাই আছি নাকি কেউ শুনতে পাচ্ছে? আমি বুঝতে পারছি না। জি স্যার, জি শোনা স্যার, জি স্যার, যাচ্ছে। শুনতেছি। শুনতে পাচ্ছি স্যার। ওকে, গ্রেট। তাহলে প্রপোজিশনাল লজিক বা বর্ণনামূলক লজিক, সো সিনট্যাক্স হলো সিনট্যাক্স প্রপোজিশনস। আমি একটা এক্সাম্পল দিই। আমি এগুলো এক্সাম্পল একটু পরে আসবে, যে যেমন একটা ঘটনার বর্ণনা করা, প্রপোজিশনস। যেমন ইট ইজ ওয়েট, এটা মানে কি? এটা একটা ঘটনার ডিসক্রিপশন করছে। বা সে বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, এটা মানে কি? কি এটা বলছি? মানে এটা মানে মানে হলো যদি কেউ, অনেক মানে হতে পারে বর্ণনা। এটা মানে হলো যদি বৃষ্টি হচ্ছে, আমি তো বাইরে যাই তাহলে ভিজে যাব, অনেক পানি, মানে এরকম, মানে অনেক ঘটনা বা বর্ণনা করা যায় প্রপোজিশন দিয়ে। প্রপোজিশনে কানেকটিভস আছে, যেমন অ্যান্ড, অর, নট, ইমপ্লাইজ। তো আমরা এগুলো সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি। একই সাথে এখানে ব্র্যাকেট আছে, ট্রু আছে, ফলস আছে। আর সিম্যান্টিক্সটা আমি বলতে পারি যে কিভাবে আসলে আমি আমার এই কানেকটিভ গুলো আমার সেন্টেন্স কে কে এফেক্ট করে, বা এফেক্ট দ্য ট্রুথ। তার মানে হলো এটা সঠিক বর্ণনাকে কিভাবে এই সিম্বল গুলো বা এই সিনট্যাক্স গুলো এফেক্ট করে। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে আমরা আসলে অনেক ক্ষেত্রে ট্রুথ টেবিল ব্যবহার করি। ট্রুথ টেবিল বলতে আগে থেকে বলে দেওয়া, যেমন আমরা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা বলে দিই যে এই দুটো কম্বিনেশন হলে আউটপুট হবে এরকম, এই দুটো কম্বিনেশন হলে আউটপুট হবে এরকম। দিজ আর দ্য ট্রুথ টেবিল। সো এগুলো আমরা আসলে এই সিম্যান্টিক্স এর মাধ্যমে বলেছি, ইউজ ট্রুথ টেবিল টু ওয়ার্ক আউট দ্য ট্রুথ অফ দ্য স্টেটমেন্টস। আমরা এক্সাম্পল দিকে ছোট্ট বর্ণনামূলক, বাট বর্ণনামূলক দিয়ে আসলে সবকিছু প্রকাশ নাও করা যেতে পারে। সো উই নিড সামথিং এলস, দ্যাট ইজ কল্ড প্রেডিকেট লজিক। প্রেডিকেট লজিকটা আরেকটু এক্সপ্রেসিভ আর কি। সো প্রপোজিশনাল লজিক কম্বাইন্স অ্যাটমস অনলি। সো আমরা এর আগে যেটা দেখলাম, লজিক আমরা সিম্বল দিয়ে বা লজিক দিয়ে আমরা আহ, বিভিন্ন শব্দকে একসাথে কম্বাইন করলাম। অ্যাটম বলতে এখানে আসলে এক একটা শব্দ বা ওয়ার্ড বা কোনো একটা ঘটনাকে একত্র করা। So an atom contains no proportional connectives, have no structure. মানে অর্থাৎ প্রপোজিশন লজিকে আমরা শুধু বলছি যে টুডে ইজ ওয়েট, আজকে অনেক ভেজা ভেজা দিন, মানে হিউমিডিটি বেশি, এবং জন লাইকস অ্যাপেল। সো প্রেডিকেট লজিক যেটা করে, দুটো অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করে এবং একই সাথে প্রপার্টিজও বলে। তার মানে প্রেডিকেট লজিক অ্যাকচুয়ালি অ্যাপ্লাই মোর দ্যান প্রপোজিশন লজিক, কারণ একসাথে এটা প্রপার্টিজ দেখে প্লাস রিলেশন দেখে। সো এই কারণে প্রেডিকেট লজিক হলো মোর এক্সপ্রেসিভ দ্যান প্রপোজিশন লজিক। ওকে, এখন এই প্রেডিকেট লজিক আবার দুই রকম, একটা ফার্স্ট অর্ডার লজিক আর একটি হলো হায়ার অর্ডার লজিক। সো ফার্স্ট অর্ডার লজিকটা কি? ফার্স্ট অর্ডার লজিক হলো, এখানে বলছে যে মোর এক্সপ্রেসিভ দেন প্রপোজিশনাল, যেটা আমি বললাম যে প্রেডিকেট লজিক ইটসেলফ অ্যাকচুয়ালি প্রপোজিশনাল লজিক থেকে এক্সপ্রেসিভনেস বা বর্ণনা বেশি করতে পারে বা বেশি প্রকাশ করতে পারে। এবং এখানে কয়েকটা জিনিস আছে ফার্স্ট অর্ডার লজিকে: কনস্ট্রেন্ট, প্রেডিকেট, ফাংশনস, ভেরিয়েবলস, কোয়ান্টিফায়ার্স। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তার পরীক্ষায় হয়তো ফার্স্ট অর্ডার লজিক বা এগুলো নিয়ে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকলে আমাকে একটু এভাবে লিখতে হবে বা অন্য কোনো সোর্স থেকে আমাকে পড়তে হবে। So first order logic contains actually five issues বা 5 points. Number one is constants. Number two, predicate, functions, variables and quantifiers. আমরা কনস্ট্যান্ট মানে বুঝি যে এটা ধ্রুব, তার মানে কোনো একটা ব্যক্তির নাম হতে পারে বা কোনো জিনিসের নাম, দ্যাট ক্যান বি কনস্ট্যান্টস। প্রেডিকেট তো বলেই সবসময় রিলেশন তৈরি করে, যেমন জন
লাইকস অ্যাপেল, তার মানে জনের সাথে অ্যাপেলের সম্পর্ক হলো পছন্দের সম্পর্ক। এটি প্রেডিকেট লজিক বলে দেয়। বা আমি তাকে পছন্দ করি, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে পছন্দ করি না। সো অল অ্যাকচুয়ালি রিলেশন will be expressed by predicate. Functions means actually যেমন আই ইট, এই খাওয়া মানে আসলে অনেক কিছু খাওয়া হতে পারে। খাওয়ার বলতে ফল খাওয়া হতে পারে, ভাত খাওয়া হতে পারে, আদার যে কোনো খাওয়া। সুতরাং ইট ইট ক্যান বি এ ফাংশনস। ইট মানে হলো কোনো কিছু খাওয়া, সেটা যে কোনো কিছু খাওয়া হতে পারে। সো এটা একটা ফাংশনস। সো ট্রান্সফর্ম অবজেক্ট লাইকস, লাইকস হতে পারে। লাইকস মানে জন, মানে দুজন, মানে খাওয়ার ক্ষেত্রে লাইক হতে পারে, মানুষের ক্ষেত্রে লাইক হতে পারে, আহ, পড়াশোনার ক্ষেত্রে লাইক হতে পারে। সুতরাং এগুলো সবই ফাংশনস। ভেরিয়েবল তো আমি মানে একটু আগে বললাম, ভেরিয়েবলস তো আমরা জানি, দে রিপ্রেজেন্ট এনি অবজেক্ট দ্যাট ইজ, আমি ওই মানে জনের কথা বললাম, জন একটা ভেরিয়েবল। সে জনের জায়গায় আমি যদি এক্স লিখি, ওয়াই লিখি, জেড লিখি, তার মানে যে কোনো মানুষের নাম হতে পারে। আমরা প্রোগ্রামিং এ যেভাবে ভেরিয়েবল কল করি, এটা অনেকটা সেরকম ভেরিয়েবলস। কোয়ান্টিফায়ার্স ইজ ইন্টারেস্টিং। কোয়ান্টিফায়ারের বাংলা কি? কোয়ান্টিফায়ার্স মানে হলো যে একটা ভেরিয়েবল তার ভ্যালুকে কোয়ালিফাই করা, তার ভ্যালুকে কোয়ালিফাই করে। ইট ইজ কল কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স নিয়েও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, ছোট্ট প্রশ্ন, কোয়ান্টিফায়ার্স কি? কোয়ান্টিফায়ার্স হলো কোয়ালিফাইড ভ্যালুজ অফ ভেরিয়েবলস। আমি এমন হতে পারে, যেমন আমরা লজিক দিয়ে অনেক সময় বলি না যে এটা বাদ দিয়ে বাকি সবকিছু আছে, বা সবকিছু আছে কিন্তু এটা নাই। সো ট্রু অর ট্রু ফর অল অবজেক্টস, দ্যাট ইজ ইউনিভার্সাল। ইউনিভার্সাল আমরা সিম্বল দিয়ে যেটা লিখতে পারি, যেমন এখানে আমরা বলছি অলরেডি, এই যে এটা হলো সেই সিম্বল। ওকে, সো ইট ইজ কল্ড ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স। আরেকটা হলো যে এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান, যে এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান অবজেক্ট, দ্যাট ইজ এক্সিস্টেন্সিয়াল। মানে একটা বাদ দিয়ে বাকি একটাও থাকবে না, বা একটা বাদ দিয়ে বাকি সব থাকবে, যেটাই হোক না কেন। সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, এরকম উল্টা ই, এটা হলো এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান, আর বাকি সবকিছু নাল, মানে পজিটিভ বা ফল যেটাই হোক না কেন। আর ইউনিভার্সাল সবার জন্য সত্য, এটার ফর অল। ঠিক আছে, তো ফার্স্ট অর্ডার লজিকে হলো এগুলো হলো ইস্যুস। ওকে, ফার্স্ট অর্ডার লজিক সেন্টেন্সের একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। সেটি হলো যে এভরি রোজ হ্যাজ এ থর্ন। থর্ন মানে কি? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। এভরি রোজ হ্যাজ এ থর্ন। এ থর্ন মানে কাঁটা, তাই তো? প্রতিটা গোলাপের কাঁটা থাকে না? জি স্যার, টাটা। তাহলে এটাকে আমি আসলে ফার্স্ট অর্ডার লজিক দিয়ে কিভাবে প্রকাশ করতে পারি? এই যে ভেরি সিম্পল, ফর অল এক্স, এই যে প্রত্যেকটা, ফর অল এক্স, এক্স মানে এখানে রোজ, এই যে ফাংশন ধরে নিয়েছে। হ্যাঁ, এটাকে এখানে ফাংশন ধরে নিয়েছে। এটা ইমপ্লাইজ টু কি? এটা মানে কি যে অ্যাটলিস্ট ওয়াইটা কি এক্সিস্ট, মানে আর কিছু থাকুক বা না থাকুক, কাটা থাকবে। ঠিক আছে, সো এটি এই জন্য এক্সিস্টেন্সিয়াল, মানে মাস্ট। হ্যাজ এক্স অফ ওয়াই, মানে এক্স যদি রোজ হয় তাহলে তার ওয়াই থাকবে, এবং থর্ন থাকবে। থর্ন হলে যে ওয়াই। তাহলে আমরা আমরা মানুষের ভাষায় যদি বলি যে এভরি রোজ থর্ন, আমরা মানুষের ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারছি। কিন্তু কম্পিউটারকে যখন কোনো কিছু বোঝাইতে হবে, তখন আমাকে এইভাবে লজিক্যাল সেন্টেন্স দিয়ে আমাকে এক্সপ্লেন বলতে হবে, দেন কম্পিউটার উইল আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, সো ফর অল এক্স, ইফ এক্স যদি রোজ হয়, দেন দেয়ার মাস্ট এক্সিস্ট ওয়াই। সো এক্স হ্যাজ ওয়াই অ্যান্ড ওয়াই ইজ এ থর্ন। তাহলে এইভাবে কোনো সেন্টেন্স লিখতে বললে তোমাদের কিন্তু এভাবে লিখতে হবে। তোমরা বেশি না, অল্প কিছু
প্র্যাকটিস করলেই হবে গুগল থেকে। ফার্স্ট অর্ডার লজিক সেন্টার এক্সাম্পল, বেশি না, 4-5টা প্রথম দেখলেই ইউ ক্যান সলভ। এটা যে এইভাবে লিখতে হবে নট নেসেসারি, বাট এটার জন্য কাছাকাছি হলেই আমরা বুঝতে পারবো যে না, ইউ গট দ্য পয়েন্ট। ওকে, আরেকটা সেন্টেন্স, সেটি হলো যে অন মন্ডেজ অ্যান্ড ওয়েডনেসডেজ আই গো টু জনস হাউস ফর ডিনার। আমরা প্রতি সোমবার এবং বুধবার নাকি, আই গো টু জনস হাউস ফর ডিনার, এই সপ্তাহে এই 2টা দিন আমি জনের বাড়িতে খেতে যাই। সো এটাকে তাহলে আমি এভাবে লেখা যায় কিনা? যদি এখানে সামান্য একটু মিস্টেক আছে, সেটা কোথায় মিস্টেকটা কেউ ধরা যাচ্ছে, ধরা যাবে? জি স্যার, শুনতে পাচ্ছি। এ- এই যে এটা 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 বলা আছে, এটা মানে অর, কিন্তু বলা আছে তো আমাদের এখানে আসলে অ্যান্ড। এখানে অ্যান্ড হোক বা অর হোক, সিম্বল দিলেই হবে। এটা হলো অ্যান্ড সিম্বল, আর এটা হলো অর সিম্বল, ঠিক আছে? তাহলে ফর অল এক্স, এক্স কে যে কোনো দিন, মানে মন্ডে এবং ওয়েডনেসডে, এটা হলো এক্স। তাহলে ফর অল এক্স অ্যান্ড, যে এটা হলো অ্যান্ড, যেটা বলছিলাম অ্যান্ড বা অর যেটাই হোক, ইট মিল ফাংশন কল করেছি আমি, ইট মিল, সেটা কি, মি হাউস অফ জন, ঠিক আছে? অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি, বা আমার নিজের লজিক ওয়েতেও আমি আসলে লিখতে পারি। এটা এইভাবে যে লিখতে হবে, নট নেসেসারি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। এরকম প্রবলেম এটা গুগল করলে 5-7টা 10টা প্রবলেম দেখলেই এটা সম্পর্কে আইডিয়া হবে, দেন ইউ ক্যান রাইট। ওকে, এখন আসি হলো হায়ার অর্ডার লজিক। হায়ার অর্ডার লজিক হলো অ্যাকচুয়ালি, এটাও প্রেডিকেট লজিকের একটা এক্সটেনশন। এটি মোর এক্সপ্রেসিভ দেন দ্য ফার্স্ট অর্ডার। এটি ধরো ম্যাথমেটিক্যাল অনেক সলিউশন আমরা হায়ার অর্ডার লজিক দিয়ে আমরা সলভ করতে পারি। এটা মানুষের ভাষা না, কিন্তু সায়েন্টিফিক ভাষা বা সায়েন্টিফিক অ্যাক্টিভিটি ম্যাথমেটিক্স। সো ইটস মোর এক্সপ্রেসিভ দেন দ্য ফার্স্ট অর্ডার। এবং ফাংশনস অ্যান্ড প্রেডিকেটস আর অলসো অবজেক্ট। এখানে ফাংশন এবং প্রেডিকেট আমরা অবজেক্ট দিয়ে ডিফাইন করি। এখানে এখানে described by predicate that is binary, transformed by function that is differentiate, and qualify over both. So this is the only difference between first order logic and the higher order logic. যেমন এখানে এক্সাম্পল বলেছে যে define red functions as having 0 at 17, এই কথাটা আমি লজিক্যালি প্রকাশ করতে হবে। ওকে, define red functions as having 0 at 17, তার মানে অনেকগুলো সম্পর্ক এখানে সমান সমান আছে। f is equal to 0 having 17, কখন? রেড ফাংশনস, এই যে ডিফাইন রেড ফাংশনস, যে এই যে এফ, রেড কে আমি এফ ঘোষণা করে দিয়েছি। এখন এটি হলো বোথ ওয়ে হতে পারে, ঠিক আছে? সো আমরা আসলে এটাও আমরা গুগল করে দু একটা এক্সাম্পল আমরা একটু দেখবো। প্রথম দিকে যেসব এক্সাম্পল গুগলে থাকবে সেগুলোই ধরো মোটামুটি দু একটা প্র্যাকটিস করলেই হবে। আমি তো বলেছি যে এই চ্যাপ্টারটি একটু ডিসক্রিপটিভ, এখানে একটু মনে রাখতে হবে, একটু মেমোরাইজ করতে হবে আর কি কিছু কিছু জিনিস। ওকে, এখন আসি হলো বিয়ন্ড ট্রু অ্যান্ড ফলস। আমরা তো এখনো সেই প্রেডিকেট লজিক বা লজিক্যাল প্রেজেন্টেশনের মধ্যেই আছি। সো একটি মাল্টিভ্যালিড লজিক্স দ্যাট ইজ মোর দ্যান টু ট্রুথ ভ্যালুস, দ্যাট ইজ, আমরা সবাই জানি যে বাইনারিতে দুটো স্টেট থাকে, একটা হয় 1 অথবা 0। তার মানে এখন যদি তার থেকে বেশি কোনো অপশন লাগে, তখন আমরা ফাজি লজিক ব্যবহার করি। ফাজি লজিক সেটা হলো এরকম। ফাজি লজিকটা কি? ফাজি লজিকটা হলো অ্যাকচুয়ালি ইটস এ প্রবাবিলিটি বিটুইন 0 and 1। সুতরাং 3টে স্টেটের কথা এখানে বলেছে। ওকে, আচ্ছা, একটি হলো মাল্টি ভ্যালুড লজিক, অর্থাৎ 0-1 এর মাঝেও একটা
স্টেট, সেটি হলো ফাজি লজিক দিয়ে প্রকাশ করছি। আর মোডাল লজিক, মোডালিটি, যে মোডাল অপারেটরস ডিফাইন মোড অফ প্রপোজিশনস, আমি কোন বর্ণনা কিভাবে আমি ডিফাইন করব সেটি। একটি হলো এপিস্টেমিক লজিক্স, আর একটি হলো টেম্পোরাল লজিক। এপিস্টেমিক লজিকটা সাধারণত বিলিফ ডিপেন্ডেন্ট, বিশ্বাস। যেমন আমি যদি ইংরেজিতে বলি যে নেসেসারিলি ইট হ্যাজ বিন ডান বা পসিবলি ইট উইল বি ডান, সো এটি আসলে বিশ্বাসের উপরে বেস করে। আর একটা হলো টেম্পোরাল, যেটা টাইম ডিপেন্ডেন্ট। আমি যদি বলি ইট অলওয়েজ হ্যাপেন, ইভেনচুয়ালি হ্যাপেনিং, তার মানে এটা সবসময় ঘটে, মানে এটা টাইম রিলেটেড। সো এটি হলো মোডালিটি অফ লজিক্স। সো এটা একটু মাথায় রাখবে, একটি হলো এপিস্টেমিক লজিক্স আর একটি হলো টেম্পোরাল লজিক্স। এপিস্টেমিক লজিক্স এর মধ্যে নেসেসারিলি, পসিবলি, টেম্পোরারি লজিক্সে আছে হলো অলওয়েজ, ইভেনচুয়ালি, এরকম। সো ফাইনালি যেটা হলো, আমি যদি কমেন্টস করি সেটি হলো যে লজিক কুড বি এ গুড রিপ্রেজেন্টেশন, নো ডাউট, ফেয়ারলি ইজি, এবং এটা অনেক সহজ যে কোনো জিনিস ট্রান্সলেট করতে যখন পসিবল। এবং এখানে কিছু ম্যাথমেটিক্স আছে, ব্রাঞ্চেস অফ ম্যাথমেটিক্স, এবং এটা লজিকের সাথে আবার লজিক্যাল রিজনিংটা আমরা আমরা ইউটিলাইজ করতে পারি, প্রসেস যেটা। এবং আমরা এটা সলভ করার জন্য বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক সময় ব্যবহার করি, প্রোলগ। প্রোলগ ইউজেস লজিক প্রোগ্রামস, ঠিক আছে। প্রোলগের শব্দ আমি জানি না তোমাদের ল্যাবে প্রোলগ পড়াই কিনা, এআই ল্যাবে, বা দেখাই কিনা। প্রোলগ একটা টুলস টু ইমপ্লিমেন্ট এনি কাইন্ড অফ লজিক্স। এখন আসি হলো আমরা যে আদার যে মেথড গুলো বলছিলাম, নন লজিক্যাল রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ প্রোডাকশন রুলস, সেমান্টিক নেটওয়ার্কস। ওকে, সো আমরা একটু যাই। প্রোডাকশন রুলসটা বেসিক্যালি হলো আহ, দুটো জিনিস পেয়ার, যে কন্ডিশন এবং অ্যাকশন একসাথে পেয়ার অবস্থা থাকে। ওকে, এই যে কন্ডিশন এবং অ্যাকশনস, ইফ কন্ডিশন মানে স্যাটিসফাই দেন গো ফর অ্যাকশনস। মানে একটা পেয়ার, শুধু একটা সিঙ্গেল ঘটনা দিয়ে কোনো ঘটনা ঘটে না, এখানে একটা কন্ডিশন থাকবে এবং তারপর অ্যাকশন থাকবে। এবং এটি বেসিক্যালি আমরা বলতে পারি এটি একটা ম্যাচ, রিজলভ, অ্যাক্ট, সাইকেল। তার মানে এটা তিনটা জিনিসের সমন্বয়। প্রথমে ম্যাচ করবে, তারপর রিজলভ করবে, তারপরে অ্যাক্ট করবে। ঠিক আছে, এই যে পর্যন্ত। ধরো আমি আমার একটা রোবটকে পাঠাইলাম যে তুমি যাও ওই বাজারে, যে 100 লোক আছে, তার মধ্যে খুঁজবা করিমকে। করিমের চেহারা বা ছবি আমি ধরো আমার মেশিনকে বুঝিয়ে দিয়েছি, বাজারে যাবে, এবং আমি বললাম যে করিমকে যখন পাবা তখন করিমের হাতে এই 100 টাকা দিয়ে আসবা, 100 টাকা তুমি করিমকে দিবা। তাহলে এটা কিভাবে ঘটনা ঘটবে? ওই রোবট বাজারে যাবে, অ্যান্ড দেন হি ইজ ট্রাইং টু ফাইন্ড দ্য করিম, মানে ম্যাচ করবে, ম্যাচ, যেটা বললাম যে ম্যাচ মানে। তারপর যখন কারোর সাথে ম্যাচ হয়ে গেল, আমি আমি খুঁজে পাইছি, এবং তখন কনফার্ম হয়ে তার কাছে যাবে এবং সেটা রিজলভ করবে, ম্যাচিং করার পর রিজলভ। এবং যখন সে ফাইনাল রিজলভ না এটাই করিম, দেন অ্যাক্ট, তাকে যা বলা হয়েছে যে তাকে 100 টাকা দিবা, তখন তাকে 100 টাকা দেবে, act করবে। তো এটা আসলে কন্ডিশন অ্যাকশন। আর একটু খুলে মানে মানে যদি আরো এক্সপ্লেন করে বলি, এটি একটা ম্যাচ, রিজলভ এন্ড অ্যাক্ট, এটা সাইকেল। এই যে ম্যাচের কথা বলা আছে, যে ম্যাচ কি, ম্যাচ হলো এজেন্টস চেকস ইফ ইচ রুলস কন্ডিশন হোল্ডস, করিমকে চেনার জন্য যা যা প্রয়োজন সবগুলা এখানে আছে কিনা। রিজলভ করবে যদি কোনো মাল্টিপল একই রকম চেহারা অনেকে থাকে, তখন তার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, হাইট, ওয়েট, এভরিথিং সলভ, রিজলভ করা ট্রাই করবে। এবং যদি সঠিক কনফ্লিক্ট, এই যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, যদি কনফ্লিক্ট সলভ হয়ে যায়, তখন সে অ্যাক্টে যাবে। ইফ সো দ্য রুল ফায়ার্স, ফায়ার্স বলতে ট্রিগার চাপা। এটা যেমন একটা পিস্তল বা বন্দুকের সবকিছু সেট থাকলে, বুলেট ভরা থাকলে ট্রিগার চাপলে গুলি বেরো যায়, এরকম সবকিছু সেট, দেন ট্রিগার করা, অ্যাক্ট করা, এবং অ্যাকশনটা ক্যারিড আউট হবে এবং বাস্তবায়িত হবে। এখানে একটা জিনিস লাগবে প্রোডাকশন বলছে, সেটি হলো ওয়ার্কিং মেমোরি। কারণ আমাকে তো অনেক কিছু মনে রাখতে হয়। আমার আমার যেমন ওই যে করিমের ছবি দিয়েছে, করিমের ছবিটা মনে রাখতে হয়েছে, সো অনেক রুলস তাকে মনে রাখতে হয়।
সেজন্য রুলস ক্যান রাইট নলেজ টু ওয়ার্কিং মেমোরি, এবং নলেজ সেই ওয়ার্কিং মেমোরি থেকে তার ঘটনা বা বিভিন্ন ইভেন্ট ম্যাচ করিয়ে তারপরে সে অ্যাকশনে যায়। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে? প্লিজ রেসপন্স সামন। ইয়েস স্যার। সব ঠিক আছে? যতটুকু বুঝে মোটামুটি বুঝছি স্যার, কিন্তু মানে নিজে প্র্যাকটিস করতে হবে এটা আর কি। ওকে, জানি না এটা আর কত দূর আছে। না, যেতে হবে অনেক দূর। আচ্ছা, প্রোডাকশন রুলস এর এক্সাম্পল বলছে, এখানে একটা বাস স্টপের এক্সাম্পল দিয়েছে, সেটি হলো যে ইফ অ্যাট বাস স্টপ অ্যান্ড বাস অ্যারাইভস, যদি আমি বাসে আহ ধরো একটা রোবটকে আমি একটা জায়গায় পাঠাচ্ছি, তাকে বাসে করে যেতে হবে, তাকে বাসে ওঠা নামার আম, যে নিয়ম কানুন আছে তাকে আমি শিখিয়ে দিয়েছি, আই আই ট্রেন্ড হিম ওয়েল। তাহলে সে কি করবে? সে প্রথমে বাস স্টপে যাবে, ইফ বাস স্টপ, সে যদি বাস স্টপে পৌঁছে থাকে এবং যদি সেখানে বাস আসে, দেন সে কি করবে? সে অ্যাকশনে যাবে, গেট অন দ্য বাস। অ্যাকশন হলো যে বাস আসলে তাকে বাসে উঠতে হবে। তারপরে কাজ হলো, সে বাসে উঠলো কিন্তু কোনো টাকা পে করে নাই, এবং তার কাছে টাকা আছে, মানে ওয়েস্টার কার্ড আছে, দেন কি করবে? তাকে অ্যাকশনে যেতে হবে, টাকা পে করতে হবে, অ্যান্ড পেইড। তারপরে তার বাসে উঠে আছে, টাকা পেড হয়ে গেছে এবং একটা ফাঁকা সিটও আছে, তাহলে কি করবে? সে সে বসবে, দেন সেট ডাউন। তো এই হলো প্রোডাকশন রুলস এর এক্সাম্পলস। ঠিক আছে, এখন আসি হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি একটু স্ক্রিপ্ট দ্রুত করি, এখানে আসলে কিছু না, এটা হলো মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, চাচা খালা মামু, মানে পিতা মাতা, যে সম্পর্ক গ্রাফিক্যালি আমি রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই হলো বিষয়। রিলেশনশিপস অ্যান্ড রিলেশন বিটুইন আইডিয়াস, যেমন আমরা যেমন সহজে বুঝি যে কে আমার বাবা, কে আমার মামা, কে আমার চাচা, চাচার ছেলে হলে চাচাতো ভাই কাজিন হয়। এই যে রিলেশন গুলো বোঝার সম্পর্ক, এগুলো আমরা স্কেচ দিয়ে বোঝাতে পারি। যেমন এখানে বলছে আহ এই যে একটা জ্যাসনের বাবা হলো ব্রায়ান, ব্রায়ানের বাবা হলো আর্থার, আর্থারের ভাই হলো জিম। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন জ্যাসন অ্যান্ড জিম? কি রিলেশন হবে? উম, দাদা নাতি। দাদা। দাদা হচ্ছে মানে আপন দাদা হচ্ছে না, তো এই ধরনের সম্পর্ক। এটা হলো জ্যাসন, এটা জেন, তার মা, জেনের মা হলো ইডা, ইডার বোন হলো মিলডার্ড, এবং তার মেয়ে হলো জুলিয়া। তাহলে হোয়াট দ্য রিলেশন বিটুইন জ্যাসন অ্যান্ড জুলিয়া? তো এগুলো আমরা যখন করে মেশিনকে দিই, মেশিন ক্যান ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিলেশন। ওকে, এবার একই সাথে যদি জ্যাসনের বয়স 30 হয়, তাহলে জুলিয়ার বয়স কত হতে পারে? মানে একটা প্রেডিক্ট করা। ঠিক আছে, কারণ আমরা তো ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, সো এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করলে আমরা আসলে একটা কিছু দিতে পারি। এগুলো খুবই সহজ জিনিস, আমি স্কিপ করি আমার আহ, একইভাবে এখানেও আছে, আমি এটা স্কিপ করলাম। সো সিমান্টিক নেটওয়ার্কসটা তাহলে কি? এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস ইকুইভ্যালেন্ট টু লজিক্যাল স্টেটমেন্ট, যেটা আমরা ফলে দেখেছি। এবং এর এক্সাম্পল, সিমান্টিক নেটওয়ার্কস এর বেস্ট এক্সাম্পল হলো একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। আমরা বাংলা ভাষাভাষী, ছোটকাল থেকে বাংলা নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা। ইংরেজি যেমন আমরা, এটা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ওটা
ইংরেজি শুনে বুঝতে পারা, এটা কিন্তু সেমান্টিক নেটওয়ার্কস এর মধ্যে পড়ে। তোমার ভিতরে সেই জ্ঞানটুকু হয়েছে। বা আমাদের মেশিন এখন যে ট্রান্সলেট করে বাংলা থেকে ইংরেজি, পৃথিবীর যে কোনো ভাষায় এখন গুগল দিলে সে ট্রান্সলেট করতে পারে। তার মানে গুগল ইজ ইউজিং সেমান্টিক নেটওয়ার্কস বিকজ অল আর ফলো দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এবং আমি জানি যে ট্রান্সলেট করলে কার মানে কি, কিভাবে, কার কি রুলস, কার কি গ্রামার, আমি ভালো করে জানি। আমাদের রিসেন্টলি আমাদের চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটি ক্যান আন্ডারস্ট্যান্ড মাই অল ফিলিংস। সো দিস ইজ এক্সাম্পলস অফ সিমান্টিক নেটওয়ার্কস। এবং এই চ্যাট জিপিটি বিহাইন্ড আছে হলো একটা এলএমএল। এলএমএল নাম শুনেছো কখনো? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তাকে পৃথিবীর কোটি কোটি ডেটা তাকে ট্রেন করানো আছে। জি হ্যাঁ স্যার, আমাদের শুনেছি স্যার। তো এটি এটি একটা এক্সাম্পল। তো দিস আর দ্য examples of core examples of semantic networks. কনসেপচুয়াল গ্রাফ, এটা আমি স্কিপ করলাম, সেম জিনিস কেন বুঝছেন। আমি একটা এটাতে যাই যেটাতে লাগবে, ফ্রেম রিপ্রেজেন্টেশন। আমরা যে চারটা লজিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছিলাম, প্রথমে বলেছিলাম হলো লজিক্যাল রিপ্রেজেন্টেশন, তারপরে কি বলেছি আমরা, তারপরে বলেছি সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স, তারপরে কি বললাম, প্রোডাকশন রুলস। এখন কি বলছি, ফ্রেম রিপ্রেজেন্টেশন। ফ্রেম রিপ্রেজেন্টেশনটা মূলত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে যেভাবে প্রসেস গুলো আমরা ইউটিলাইজ করি একের পর এক সিরিয়ালি, ঠিক সেভাবে এটাও কাজ করে। ঠিক আছে? সেটা কি হবে, সেটি একটা আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন ধরো এটা ফ্রেম রিপ্রেজেন্টেশন, সেটি হলো তাকে আগে থেকে বলে দেওয়া আছে লেকচার মানে কি। একটা কম্পিউটারকে বা একটা মেশিনকে বলা আছে ইন্টেলিজেন্স, হোয়াট ডাজ ইট মিন বাই লেকচার। লেকচার মানে হলো কোন একটা স্পেশালাইজেশন মিটিং, এবং সেই মিটিং এর কি বিষয় আলোচনা হবে, সে আহ, মানে কনটেক্সট হলো এই মিটিং এ অনেক নাম্বার অফ স্টুডেন্ট থাকে। ওকে, লেকচার, লেকচারে মানে মিটিং, মিটিং এ অনেক স্টুডেন্ট থাকে এবং সেখানে এখন যে কোর্স পড়ানো হবে এটা অনেক কোর্স থাকতে পারে। এখন ধরলাম যে অপারেটিং সিস্টেম, এবং এখানে লেভেলটা আগে থেকে বলে থাকে যে এই কোর্সটা কি ডিফিকাল্ট নাকি সহজ। ডিফিকাল্ট, যদি ডিফিকাল্ট হয় তাহলে এটা ফলো করতে হবে, যে ইফ ডিফিকাল্ট দেন ফলো অর পে অ্যাটেনশন, খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। তারপরে আসলো যে এই ক্লাসটা আসলে কে নেবে, লেকচারার কে। লেকচারার কে, লেকচার নিয়ে তখন আরেকটা আলাদা ফ্রেম। লেকচারের নাম হলো সে প্রফেসর জনস, এবং তার টলারেন্স কেমন, তার টলারেন্স হলো সে খুবই টলারেন্ট, খুবই সেন্সিটিভ। তাহলে আমাকে এটা ফলো করতে হবে যে ইফ ইনটলারেন্ট দেন টার্ন অফ মোবাইল ফোন, তখন মোবাইল ফোনটা অফ রাখতে হবে, বন্ধ রাখতে হবে। ঠিক আছে? এবং ইফ ইন, এবং এটা ফলো করতে হবে যে তাকে অবশ্যই আমাকে অ্যাটেনশন দিতে হবে। তারপর আসবে রুম নাম্বার। এখন এই রুম নাম্বার নিয়ে আরেকটা ফ্রেম হতে পারে, কোন বিল্ডিং, কোন রুম। ঠিক আছে? তো এই যে ফ্রেম ওয়াইজ যে রিলেশন এবং যে নলেজ কানেকশনস, এটাকে আমরা বলি হলো ফ্রেম রিপ্রেজেন্টেশনস। ক্লিয়ার? ওকে, তাহলে ফ্লেক্সিবিলিটি ইন ফ্রেম, তাহলে ফ্রেমস এর মধ্যে ফ্লেক্সিবিলিটি কি আছে, যে এটা স্লটস ইন এ ফ্রেম ক্যান কন্টেইন, এবং এর অনেক সুবিধা আছে, এটা আমি একটু স্কিপ করলাম, এটা এটা দেখবা। তাহলে রিপ্রেজেন্টেশন অ্যান্ড লজিক, যেটা বললাম যে চারটা পদ্ধতি। একটা হলো লজিক্যাল, একটা আমি দুই ভাগে ভাগ করতে পারি, এটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন, আর একটা হলো নন লজিক্যাল। লজিক্যাল বলতে লজিক মধ্যে লজিকই আছে, আর নন লজিক্যালের মধ্যে আছে প্রোডাকশন, সিম্যান্টিক, ফ্রেম রিপ্রেজেন্টেশনস, এগুলো হলো নন লজিক্যাল। তাহলে এই হলো মোটামুটি আমাদের এই খুবই ছোট একটা কোর্স, কিন্তু এখান থেকে ফুল সেটা কোশ্চিন থাকে। সুতরাং এটা একটু মনোযোগ সহকারে আসলে এটা একটু স্টাডি করতে হবে। ক্লিয়ার সবাই? জি হ্যাঁ। তাহলে আজকে এ পর্যন্ত, এবং এটা একটু এই নেক্সট উইক পর্যন্ত এটা একটু পড়তে হবে। নেক্সট উইকেও আমাদের ক্লাস হবে, নেক্সট বুধবার। বাট তারপরের বুধবারে হয়তো বা আমার ক্লাস হবে না। সো আমি এটা সবাইকে একটু বলবার ক্লাসে থাকতে আর কি, ঠিকঠাক মতো। হুম। এটাই। আমি একটু রোল কল করব, আমি একটু বের করি।
আহ, আচ্ছা, এখন রেকর্ডিংটা অফ করে দাও।